বিদেশে গিয়ে তারা কোন ধরনের সেবাটা পাচ্ছেন, কোন এক্সট্রা সুবিধাটা পাচ্ছেন যেটা আমরা দিতে পারছি না, ট্রাস্টটা আমরা কেন অর্জন করতে পারছি না যে চিকিৎসক হিসেবে। রোগীদের সাথে যে আমাদের ডিলিংসটা, আমাদের যে আচরণগত ডিলিংস, সেখানে কি কোনো তাদের মধ্যে অসন্তুষ্টি কাজ করে? হয়তো আমরা যেই পরিমাণ সময় তারা এক্সপেক্ট করেন কনসালটেন্ট হিসেবে, সেই সময়টা আমরা দিতে পারছি না, সময় দিচ্ছি কিনা, কাউন্সেলিং করছি কিনা। ওখানে জনমত জরিপে আমরা দেখতে পাচ্ছি যে কনসালটেন্সি ফি এর কথা বলি, ইনভেস্টিগেশনের ফি এর কথা বলি, সেগুলো ফিক্স করে দেওয়া, অপারেশন এর ফি এর কথা বলি, সেগুলো একবারে সুনির্দিষ্ট করে দেওয়ার একটা ব্যাপারে কিন্তু জনমত এসেছে এবং মোর দেন 95% পিপল সেটাতে এগ্রি করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন জায়গায় আসলে প্রশ্নগুলো কি করা হয়েছিল। আমরা যদি স্বাস্থ্য কমিশনের রিপোর্টটা দেখি, ওর মধ্যে কিন্তু আসলে ওই প্রশ্নগুলো কি করা হয়েছিল তার সম্বন্ধে খুব পরিষ্কার ধারণা পাওয়া যায় না। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মেডিভয়েসের বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার এ.কে.এম. জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো স্বাস্থ্য খাতের সংস্কার কমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে সেটি নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এর সম্মানিত লেকচারার এবং বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ সাঈদ খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ সাঈদ খান ভাই, আপনি তো জনস্বাস্থ্য নিয়ে অনেকদিন থেকে গবেষণা করছেন এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত সম্পর্কে আপনার একটি ধারণা রয়েছে। তো এই যে 5ই আগস্ট বা 36শে জুলাই ছাত্র জনতার বিপ্লব, এরপরেই বাংলাদেশের মানুষের মধ্যে একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা সূচিত হয়েছে এবং মানুষ বিভিন্ন খাতে পরিবর্তন চেয়েছে। তার ধারাবাহিকতায় সরকারের উপরে একটি চাপ ছিল যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে সরকার, তার উপরে একটি চাপ রয়েছে যে দেশটিকে যেন একটি উন্নয়নের ধারায় নিয়ে যাওয়া যায় এবং বিগত সময়ে দেশে যে অচলাবস্থা ছিল, দেশে যে দুর্নীতি ছিল, কারাপশন ছিল, সেটাকে প্রিভেন্ট করে কিভাবে আরও ভালো কিছু করা যায়, সেই আলোকে সেই ধারাবাহিকতায় অনেকগুলো খাতে সংস্কার কমিশন গঠিত হয়েছে। তো তার ধারাবাহিকতা স্বাস্থ্য খাতের সংস্কার কমিশন গঠিত হয়েছে। আমরা দেখেছি যে 12 সদস্য বিশিষ্ট একটি সংস্কার কমিশন গঠিত হয়েছে। তো এই সংস্কার কমিশন আসলে কেন গঠন করার প্রয়োজন হল? বাংলাদেশের স্বাস্থ্য খাতে কি আসলে কি এমন ছিল যে আসলে স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন গঠন করতে হলো? আসলে 5ই আগস্টের পরবর্তীতে আমাদের বাংলাদেশের জনমনে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা গিয়েছে, তারই প্রেক্ষিতে যে স্বাস্থ্য খাতে যে দীর্ঘদিনের যে ঘাটতিগুলো আছে, তার প্রেক্ষিতেই মানুষের মধ্যে এই জায়গার জন্য একটা সংস্কার হয়, তার একটা আকাঙ্ক্ষা আসলেই বিরাজমান ছিল। শুধুমাত্র যে আমি বলবো যে সেবা গ্রহীতা অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল তাই নয়, এই আকাঙ্ক্ষা আসলে চিকিৎসকদের মধ্যেও ছিল। হয়তো চিকিৎসকদের কনটেক্সট ডিফারেন্ট, আবার যারা সাধারণ সেবা গ্রহীতা আছেন তাদের কনটেক্সটটা হয়তো ডিফারেন্ট। তবে আমরা যদি স্বাস্থ্য খাতের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, স্বাস্থ্য এমন একটা সেবা যার মধ্যে আসলে অনেকগুলো সিস্টেম, অনেকগুলো ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট আছে, অনেকগুলো খাতের ইনভলভমেন্ট আছে। এটা একটা সর্বগ্রাসী ব্যাপার। আসলে আমরা যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলগুলো নিয়ে কথা বলি, তাহলে দেখতে পারবো যে প্রায় প্রত্যেকটা গোলের সাথে কোনো না কোনোভাবে পরোক্ষভাবে স্বাস্থ্য সম্পর্ক আছে। যদিও মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 3 নম্বর যেটা, সেটা স্বাস্থ্য খাত নিয়ে স্পেসিফিক্যালি কথা বলে, কিন্তু অন্যান্য যে গোলগুলো আছে সেগুলো আসলে পরোক্ষভাবে স্বাস্থ্যের সাথে জড়িত। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, স্বাস্থ্য খাতের সংস্কারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন ছিল এবং তার প্রেক্ষিতেই ইন্টারিম গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছেন যে স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন এবং 12 সদস্য যে সংস্কার কমিশন গঠন হয়েছিল এবং তারা যে রিসেন্টলি রিপোর্ট প্রকাশ করেছেন, তা এটা আসলে যুগান্তকারী পদক্ষেপ ছিল এবং এটা অনেক দীর্ঘদিনের একটা যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিন যেটা আসলে হওয়া দরকার ছিল, বেটার লেট দেন নেভার, সেই পার্সপেক্টিভ থেকে বললে যে আসলেই প্রয়োজন ছিল। জি ধন্যবাদ, খুব চমৎকার ভাবে আপনি উত্তর দিয়েছেন যে আসলে এটি খুব প্রয়োজন ছিল। কারণ বাংলাদেশ যে 1971 সালে যে স্বাধীনতা লাভ করলো, এরপরে কিন্তু আসলে স্বাস্থ্য খাত নিয়ে উল্লেখযোগ্য কাজ আমাদের হাতে খুব বেশি নেই, নীতি নির্ধারণী পর্যায়ে কাজগুলো খুবই কম। তো সেফর কিন্তু আমরা জানি যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্জনও কিন্তু একেবারে কম নয়। বাংলাদেশের শিশু মৃত্যুর হার কমে এসেছে, বাংলাদেশের মাতৃ মৃত্যুর হার কমে এসেছে। কোভিড 2021 সালে কোভিড যে মহামারী সারা বিশ্বকে কাঁপিয়ে ফেললো, যেখানে উন্নত বিশ্বে অনেক মৃত্যুর হার, সেই তুলনায় বাংলাদেশে কিন্তু কোভিড অনেকখানি নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণে রাখা গিয়েছিল এবং যে মহামারীর যে প্রকোপ সেটা অনেকখানি নিয়ন্ত্রণে ছিল। কোটি কোটি মানুষকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে বাংলাদেশে। তাহলে এই যে সাফল্যগুলো রয়েছে, তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে প্রতি বছর অন্তত 8 লক্ষ মানুষ দেশের বাইরে চলে যাচ্ছে। কমপক্ষে 50,000 কোটি টাকার মতো টাকা বৈদেশিক মুদ্রা খরচ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, বের হয়ে যাচ্ছে শুধুমাত্র চিকিৎসা খাতে। তো এই যে আপনি যে বলছেন, আপনি কি স্পেসিফিক কিছু খাতের কথা বলবেন বা স্পেসিফিক কোনো জায়গার কথা উল্লেখ করতে চান যে যে জায়গাগুলোতে জনমানুষের একটি অসন্তুষ্টি আছে কিংবা একটি ভুল ধারণা, একটা হচ্ছে জনপ্রিয় ধারণা কিন্তু আসলে সত্যিকার অর্থে সেটি ঠিক নয়, আর আরেকটা হচ্ছে প্রকৃত অর্থে জনগুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে আপনি কি স্পেসিফিক একটু উদাহরণ দিয়ে আমাদেরকে বলবেন যে স্বাস্থ্য খাতের যে বিপর্যয় বা স্বাস্থ্য খাতের সংস্কার গঠন করতে হলো যে জায়গাগুলোর জন্য, এরকম দু একটি স্পেসিফিক খাত? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যে কথাগুলো বললেন যে বাংলাদেশ আসলে কিছু জায়গায় সাফল্য অবশ্যই অর্জন করেছে, এবং আমরা যদি যেগুলো দেখি সেগুলো আসলে প্রাইমারি হেলথ কেয়ার অথবা প্রিভেন্টিভ সার্ভিসের মধ্যে, যদি আমরা বিশেষ করে যদি ইপিআই এর কথা বলেন, সেটা আসলে অনেক সম্প্রসারিত যে টিকাদান কর্মসূচিটা অনেক সাকসেসফুল হয়েছে এবং আমাদের মোর দেন 90% কভারেজ অ্যাচিভ করতে পারছি আমরা, এবং শিশু মৃত্যুর হার কমিয়ে এসেছে এবং মাতৃ মৃত্যুর হার কমিয়ে এসেছে। এগুলো কিছু ইন্ডিকেটর, আসলে এগুলো সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথাই চলে আসে যে এই ইন্ডিকেটরগুলোতে আমরা সাকসেস অর্জন করতে পেরেছি। কিন্তু আপনি আবার যদি এভাবেও চিন্তা করেন যে আগে যেই রোগগুলো ছিল, যেমন সংক্রামক রোগগুলো যেগুলো ছিল সেগুলো আগে বেশি ছিল, কিন্তু এখন যদি আমরা চিন্তা করি যে এখন অসংক্রামক রোগ, অর্থাৎ যেগুলোকে ইংলিশে নন কমিউনিকেবল ডিজিজ আমরা বলে থাকি, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপরে মেন্টাল হেলথ ডিসঅর্ডার, এগুলো কিন্তু এখন খুব বেড়ে যাচ্ছে। এমনকি ক্যান্সারের কথাও যদি আমরা, ক্যান্সার কিন্তু খুব অশনি সংকেত দিয়ে বাড়ছে। সো এই জায়গাগুলো কিন্তু আসলেই আমরা স্বাস্থ্যসেবা প্রকৃতভাবে দিতে পারছি, এই প্রশ্ন যদি করেন, তখন ওই যে আপনার যেই কথাটা বললেন যে অনেকেই স্বাস্থ্যসেবা নিতে বাইরে চলে যাচ্ছে, এই প্রশ্নটা চলে আসে, তাহলে আমরা কি ক্যান্সার সেবা সেভাবে দিতে পারছি না বলেই তারা বাইরে চলে যাচ্ছে, যদি ক্যান্সার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি? আবার হতে পারে যে হয়তো আমরা দিতে পারছি কিন্তু আমাদের জনমানুষের কাছে সেটার প্রচারণা নেই বা তারা অ্যাক্সেসটা ঠিক মতো পাচ্ছে না, সেটা একটা প্রশ্ন হতে পারে। আবার আমরা যদি মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলে একটা কথা আছে, আমাদের স্বাস্থ্য খাতে যে খরচ করতে হয়, চিকিৎসার বাবদ যে ব্যয়টা তার করতে হয়, সেটা বাংলাদেশে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আউট অফ পকেট এক্সপেন্ডিচার হয়। মোর দেন 65% তার ব্যয়টা কিন্তু আউট অফ পকেট দিতে হচ্ছে। তো এই যে একটা স্পেসিফিক ক্ষেত্র যদি চিন্তা করেন, এদিকে কিন্তু আসলে মানুষ খুব বেশি সন্তুষ্ট না। আমি যদি একটা বড় খরচ নিজের পকেট থেকে দিতে হয়, সেটা অ্যারেঞ্জ করতে গিয়ে যদি আমার ধার নিতে হয়, সেই টাকাটা ম্যানেজ করতে গিয়ে যদি আমাকে জমি বিক্রি করে ফেলতে হয়, তাহলে এটা নিয়ে তো আমি খুব বেশি সন্তুষ্ট দীর্ঘমেয়াদে হতে পারবো না। আবার আপনি যে কোভিডের কথা বললেন, কোভিডে ডেফিনেটলি আমরা হয়তো আল্লাহর অশেষ রহমতই ছিল যে আমরা খুব বেশি অ্যাফেক্টেড হইনি, এবং আমরা খুব সুন্দর মতো ভ্যাকসিন ম্যানেজমেন্ট যে সিস্টেম আমাদের আছে সেটা দিয়ে খুব সুন্দর মতো খুব দ্রুত আমরা আসলে ভ্যাকসিন দিয়ে দিতে পেরেছি। এইটা আমাদের স্বাস্থ্য খাতের সেই ভ্যাকসিন যে সরবরাহ বা ভ্যাকসিন যে দিতে পারছি সেটারই একটা ধারাবাহিকতায় সাকসেসটা এসেছে। কিন্তু আমরা যদি এটাও দেখি যে ওই সময়ে এমন কিছু জিনিস বাইরে চলে এসেছে যেটা আমাদের স্বাস্থ্যখাতের দুর্বলতাকে ইঙ্গিত করে, সেটা হচ্ছে যে স্বাস্থ্যখাতের যে অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা। সেটা কিন্তু ওই সময় দেখা গিয়েছে যে অনেক ধরনের কেনা বেচার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হয়েছে, সেটা আসলে অশনীয় সংকেত। এবং আরেকটা জিনিস যদি দেখেন, আমাদের দেশে যে গবেষণার যে অভাব, স্বাস্থ্য নিয়ে যে গবেষণা হয় না, আমাদের দেশে যে মৌলিক গবেষণাও হচ্ছে না, অর্থাৎ ভ্যাকসিন উৎপাদন বলি, ঔষধ উৎপাদনের ক্ষেত্রেও যদি বলি, তারও একটা উদাহরণ কিন্তু সেই কোভিডের সময় চলে এসেছে। কোভিডের সময় যে বঙ্গভ্যাক্স নামের যে গবেষণা হওয়ার কথা ছিল, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলো, এবং এটা হয়তো প্রপার সায়েন্টিফিক মেথডে হয়েছে কিনা সেটা নিয়েও বিভিন্ন আলোচনা বজায় আছে। তো এই উদাহরণগুলো আসলে নিয়ে আসা যায় যেখানে আসলেই একটা ঘাটতি আছে বলে আসলে আমরা দেখতে পাই। আপনি যেমনটা বলছিলেন যে আসলে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কথা, যে মোর দেন 65%, কেউ 75%ও বলে থাকেন, এটা বিপুল একটা অঙ্কের অর্থ আমাদের রুগীদের, যারা রুগী তাদেরকে নিজের পকেট থেকেই বিয়ার করতে হচ্ছে। কিন্তু এখানে যে বিষয়টি আসলে যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় কিন্তু আমাদের সাফল্যের কথা আপনি নিজেও বলছেন এবং সেটি ডকুমেন্টেড, কিন্তু তাহলে যারা দেশের বাইরে যাচ্ছেন তারা কিন্তু নিজের পকেট থেকেই খরচ করছেন এবং বিপুল পরিমাণ অর্থের বিষয়টি থাকছে সেখানে সংশ্লিষ্ট আছে। আমরা জানছি যে সেখানে প্রায় 50,000 কোটি টাকারও অধিক বা বিপুল পরিমাণ অর্থ সেখানে খরচ হয়ে যায়। তাহলে কি আমরা এটা বলতে পারি যে সেকেন্ডারি বা টারশিয়ারি লেভেলের যে আমাদের যে চিকিৎসার মান, সেই জায়গায় যে জনগণের যে আস্থার যে বিষয়টি রয়েছে, সেখানে আস্থার সংকট আছে? আপনি এটি মনে করেন? হ্যাঁ, এটা আপনি চমৎকার পয়েন্ট বলেছেন। এটা কিন্তু আমরা বিবেচনায় রাখতে পারি যে আসলেই
আস্থার সংকটও একটা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। তাহলে আমাদের আসলে দেখা দরকার যে বিদেশে গিয়ে তারা কোন ধরনের সেবাটা পাচ্ছেন, কোন এক্সট্রা সুবিধাটা পাচ্ছেন যেটা আমরা দিতে পারছি না বলে মনে হচ্ছে। ট্রাস্টটা আমরা কেন অর্জন করতে পারছি না যে চিকিৎসক হিসেবে? হতে পারে যে আমাদের যে রোগীদের সাথে যে আমাদের ডিলিংসটা, আমাদের যে আচরণগত ডিলিংস, সেখানে কি কোনো তাদের মধ্যে অসন্তুষ্টি কাজ করে? হয়তো আমরা মানে যেই পরিমাণ সময় তারা এক্সপেক্ট করেন যে আমরা তাদেরকে দিব একজন কনসালটেন্ট হিসেবে, সেই সময়টা আমরা দিতে পারছি না, সময় দিচ্ছি কিনা, কাউন্সেলিং করছি কিনা। তো এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেও একজন প্র্যাকটিশনার এবং আমি রোগীদের সঙ্গে কাজ করি। কিন্তু আমাদের কাছে যে পড়াশোনা রয়েছে, আমাদের জানাশোনা রয়েছে, আমরা জানতে পেরেছি যে সমস্ত জায়গাগুলোতে রোগীদেরকে বাংলাদেশ থেকে আশা ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ বলা হয় যে এই ডিজিজটার আসলে ভালো কোনো চিকিৎসা নেই, অর্থাৎ নন কিউরেবল। এই যে একটা টার্মিনাল কন্ডিশন যখন বলা হয়, অর্থাৎ ক্যান্সারের মতো কন্ডিশন, কিংবা কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন, লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন, কিংবা হার্টের একটা ক্রিটিক্যাল কন্ডিশন যেখানে সিবিজি যদিও বাংলাদেশে অনেক হচ্ছে, তারপর অনেকেই কিন্তু দেশের বাইরে যাচ্ছেন। অর্থাৎ টার্সারি লেভেলের যে কন্ডিশনগুলো আছে, ডিজিজগুলো রয়েছে, যেগুলো বাংলাদেশে আসলে সেই লেভেলের এক্সপার্টিস নেই বলেই অনেক রোগী মনে করেন, এবং অনেক সময় চিকিৎসকরাও তাদেরকে বলেন, তাদেরকে তেমন আশার আলো দেখাতে পারেন না। আমার কাছে মনে হয় যে আমাদের যে পেশেন্টরা দেশের বাইরে যাচ্ছেন, সেই জায়গাটায় মনে হয় আমাদের ইমপ্রুভমেন্টের একটা বিশাল জায়গা রয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আমাদের মধ্যে আমাদের চিকিৎসকদের ব্যাপারে এই অভিযোগ আছে যে আমরা যথেষ্ট সময় দেই না, কিংবা আমাদের কাউন্সেলিং দুর্বল, এই বিষয়টি আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই কথাটা আপনিও বলেছেন কিছুক্ষণ আগে, যে মৌলিক গবেষণার ঘাটতি রয়েছে, এবং উচ্চমানের যে চিকিৎসা, অর্থাৎ উচ্চ প্রযুক্তির যে চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে, সেই জায়গাও হয়তো আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। আব্দুল্লাহ সাহেব, আমি আপনার কাছে পরবর্তী একটি প্রশ্ন আসতে চাই। সেটি হলো যে আমরা আলোচনা করছিলাম স্বাস্থ্য খাত সংস্কার কমিশন নিয়ে, সেখানে 12 জন মেম্বার ছিলেন, তাদের মধ্যে স্বনামধন্য অনেক চিকিৎসক রয়েছেন। আছেন প্রফেসর একে আজাদ খান স্যার, আছেন প্রফেসর সাহেবা আক্তার ম্যাডাম, আছেন আতিকুল হক স্যার, আছেন ডক্টর আকরাম স্যারের মতো প্রথিতযশা ক্লিনিশিয়ান, এবং আরো অনেকেই। হ্যাঁ, একজন সাবেক সচিবও রয়েছেন। তো আপনার কি মনে হয় যে এই যে 12 জনের যে কমিশন করা হলো, 12 সদস্যের কমিশন, এই কমিশনটি আসলে বাংলাদেশের সোসাইটিকে রিপ্রেজেন্ট করে, কিংবা এটি আসলে ইনক্লুসিভ একটি কমিশন? যদি এক কথায় উত্তর দিই, আসলে পুরোপুরি আমি মনে করি না। কারণ আমরা যদি দেখি যে কমিশনে যে 12 জন সদস্য আছেন, তার মধ্যে ক্লিনিশিয়ানরা আছেন, দীর্ঘদিন যারা স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করেছেন, বাংলাদেশের পাবলিক হেলথ সার্ভিসে কাজ করেন, সেই প্রথিতযশা প্রবীণ ব্যক্তিগণ আছেন, এবং বর্তমানে কাজ করছেন, এবং মানে বিদগ্ধ ক্লিনিশিয়ানস যারা আছেন তারা কাজ করছেন। এবং কি আমরা এমনকি একজন 5th ইয়ারের শিক্ষার্থীও আমরা দেখতে পেয়েছি যে যেন যারা শিক্ষার্থী তাদের মধ্যে থেকে প্রতিনিধি হিসেবে সেও আছে। সো এদিক দিয়ে ঠিকই আছে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আসলে পাবলিক পার্সপেক্টিভ থেকে যারা সেবা গ্রহীতা, তাদের কোনো প্রতিনিধি, কোনো বিশিষ্ট জন কিন্তু রাখা হয়নি। তারপরে আমরা যদি দেখি যে পাবলিক হেলথ এক্সপার্ট যারা, এক্সক্লুসিভলি পাবলিক হেলথ এক্সপার্ট যদি বলি, তাহলে ওই ধরনের নেই। যদিও আমরা আইসিডিআরবি থেকে সায়েন্টিস্টদেরকে দেখেছি এখানে আছে। সো এভাবে হয়তো বলা যায় যে একটু গ্যাপ হয়তো আছে, যেটা আসলে গঠনের দিকে হয়তো খেয়াল রাখা যেত। তবে এটাও ঠিক যে একটা কমিশন গঠনে আসলে সদস্য অনেক বেশি হলে তখন যতটুকু না কাজের সুযোগ তৈরি হবে, তার চেয়ে বেশি আলোচনাই বেশি হবে। তো সেই কম্প্রিহেন্সিভ দিকটা বিবেচনা করে হয়তো তারা চিন্তা করেছে। আপনার কাছে মনে হয় যে আমরা যে রিপোর্টটা পেলাম, প্রতিবেদন যেটা আমরা হাতে পেয়েছি, সেটা দেখে কি মনে হয় যে তারা আসলে বাংলাদেশের সকল অংশীজনকে তারা ইনক্লুড করার চেষ্টা করেছিলেন, তাদের মিটিংগুলোতে তারা ছিলেন, এরকম কি মনে হয়? হ্যাঁ, এইটা একটা খুব ভালো পয়েন্ট বলেছেন। আপনি যদি রিপোর্টটা গিয়ে থাকেন, আপনি পড়ে দেখেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু বাংলাদেশের বিশিষ্ট অংশীজনদের সাথে অনেকগুলো বৈঠক করেছেন, এবং তারা নিজেরাও অনেকবার বৈঠক করেছেন, এবং সারা বাংলাদেশে প্রায় 11টা স্থানে সম্ভবত তারা মিটিং করেছেন। এবং তাদের কমিশনের অফিসেও কিন্তু বিশিষ্ট অংশীজনদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে ইনভাইট করে নিয়ে এসে তাদের সাথে আলোচনা করেছেন এবং তাদের পরামর্শ নিয়েছেন। তো আমার ধারণা স্বাস্থ্য সংস্কার কমিশন এখানে একটা উদ্যোগ গ্রহণ করেছে আসলে এই ঘাটতিটা যেন না থাকে। এমনকি আপনি যদি দেখে থাকেন, তারা কিন্তু জনমত জরিপও একটা করেছেন, এবং সেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে তারা করেছেন, যেন এটা প্রপারলি কন্ডাক্ট করা হয়।
হয়, আপনি হয়তো দেখেছেন। জি জি, আমি দেখেছি। হ্যাঁ, তো এখানে এই যে জনমত জরিপ যেটি করা হলো, আপনি বলছিলেন প্রায় ৮,২৩৬ জন মানুষের উপরে ৮টি বিভাগে এই জরিপটি পরিচালনা করা হয়। তো এগুলো, আপনি একজন স্বাস্থ্য বিষয়ক গবেষক, তো আপনার কাছে কি মনে হয় এখানে অনেকগুলো ফাইন্ডিংসের কথা উল্লেখ করা হয়েছে? ফর এখানে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে ফ্রি করে দেওয়ার জন্য কিছু রিকমেন্ডেশন 97% মানুষ আগ্রহ দেখিয়েছেন, কিংবা ওষুধ লেখার ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক লেখার ক্ষেত্রে চিকিৎসকদের অগ্রাধিকারের কথা বলা হয়েছে, কিংবা এমবিবিএস ডাক্তার, বিডিএস ডাক্তারদেরকে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকারের কথাগুলো আসছে। তো আপনি আপনার মোটা দাগে এই জায়গার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এই যে রিসার্চ যেটি আছে, সেটাকে আমাদের একটু সংক্ষেপে অ্যানালিসিস করবেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার সাথে একটু আমি আগে পরিপূরকভাবে কিছু আরো তথ্য দিতে চাই। যেমন ওখানে জনমত জরিপে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কিছু ব্যাপার এসছে, যে যারা কনসালটেন্সি ফি এর কথা বলি, ইনভেস্টিগেশনের ফি এর কথা বলি, সেগুলো ফিক্স করে দেওয়া, অপারেশন এর ফি এর কথা বলি, সেগুলো একবারে সুনির্দিষ্ট করে দেওয়ার একটা ব্যাপারে কিন্তু জনমত এসেছে, এবং মোর দেন 95% পিপল সেটাতে এগ্রি করেছেন। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জায়গায় আসলে প্রশ্নগুলো কি করা হয়েছিল, কিন্তু আমরা যদি স্বাস্থ্য কমিশনের রিপোর্টটা দেখি, ওর মধ্যে কিন্তু আসলে ওই প্রশ্নগুলো কি করা হয়েছিল তার সম্বন্ধে খুব পরিষ্কার ধারণা পাওয়া যায় না। যদিও আপনি যদি মেথোডোলজি যেটা ফলো করেছিলেন তারা, যে র্যান্ডম স্যাম্পলিং প্রসেস, সেটা কিন্তু ওনারা খুব সুন্দরভাবেই করেছেন, সারা বাংলাদেশের যেন একটা রিপ্রেজেন্টেশন থাকে সেটা কিন্তু করেছেন। কিন্তু রিপোর্টের মধ্যে আবার এই যে ৮,২৩৬ জন যে তাদের মতামতগুলো দিয়েছে, তাদের একটা বেসিক ডেমোগ্রাফি কিন্তু ওখানে দেয়া নেই। বেসিক ডেমোগ্রাফিটা থাকলে হয়তো বোঝা যেত যে এখানে যারা অংশগ্রহণকারী তারা আসলে কাদের প্রতিনিধিত্ব করছে। এটা কি শুধুমাত্র সাধারণ জনগণ, সেবা গ্রহীতা, শুধু তাদের মন্তব্যগুলোই এসেছে, নাকি এর মধ্যে যারা স্বাস্থ্য সেবার সাথে নিয়োজিত ব্যক্তিগণ আছেন তাদেরও কিছু প্রতিনিধিত্ব এর মধ্যে এসেছে, এই জরিপটার মধ্যে এসেছে? আবার প্রশ্নমালার ক্ষেত্রে যদি আমি এরকম করি, উত্তরের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, দেখবেন মনে হচ্ছে যে হয়তো কিছু লোডেড কোয়েশ্চেন দেওয়া ছিল। মানে লোডেড কোয়েশ্চেনের একটা প্রবলেম হলো, আপনি যদি আগে থেকে এরকম যদি বলেন যে আপনার কি মনে হয় যে মানে আমাদের যারা চিকিৎসক আছেন তাদের ফি নির্দিষ্ট করে দেওয়া উচিত, এখন সেবা গ্রহীতার পার্সপেক্টিভ থেকে কিন্তু আমি এটার হ্যাঁই উত্তর দিব। তো প্রশ্নটা যদি এরকম লোডেড হয়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে, এখানে একটা রেসপন্স এন্ড বায়াস তৈরি হবে। তো মানে সোশ্যালি যে আমি কি ডিজায়ার করি সেই ধরনের একটা অ্যান্সার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে একটা বায়াস চলে আসে, অনেকটাই সোশ্যাল ডিজায়াবিলিটি বায়াসের মতোই হয়ে যায় বিষয়টা। তো সেই পার্সপেক্টিভ থেকে কিছুটা অস্বচ্ছতা আছে বলে আমার কাছে মনে হয়েছে যে এই জরিপটার রিপোর্টিংয়ের ক্ষেত্রে হয়তো ওনারা যেই পদ্ধতি অনুসরণ করেছেন সেটা পুরোপুরি সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট এবং প্রপার ওয়েতেই হয়েছে, বাট এই যে এই তথ্যগুলো যদি একটু সংযুক্ত করা থাকতো, অথবা যদি পরবর্তীতে সংযুক্ত করে দেওয়ার সুযোগ থাকে, আমার মনে হয় আরও বেশি ক্লারিফিকেশন আসবে যে এটা আসলে জনপ্রতিনিধিত্ব করে কিনা। তো এই স্ট্রেংথ এবং উইকনেসের দিক দিয়ে বললে এটাই একটা বিষয় যে স্ট্রেংথটা আসলে সারা বাংলাদেশের পার্সপেক্টিভটা চলে এসেছে, বিকজ সারা বাংলাদেশে খুব সুন্দর মতো র্যান্ডম স্যাম্পলিং করে, প্রাইমারি স্যাম্পলিং ইউনিটগুলোকে সুনির্দিষ্ট করে, তারপরে বিবিএস এর সহযোগিতায় এই জিনিসটা করা হয়েছে জনমত জরিপটা। কিন্তু আবার একইভাবে এই যে রিপোর্টিংয়ের যে দুর্বলতা এবং হয়তো লোডেড কোয়েশ্চেনের একটা সম্ভাবনা, এইটা থেকে মনে হচ্ছে যে জরিপটা হয়তো পুরোপুরি মানে সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট হলো, হয়তো পুরোপুরি মানুষদের যে প্রতিনিধিত্ব, মতামতের প্রতিনিধিত্ব আসলে করছে না, সবার প্রতিনিধিত্ব করছে কিনা এটা একটু সন্দেহ চোখে দেখার সুযোগ আছে আর কি। জি, ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয় বলছিলেন, কারণ আমরা যেটি জানি যে বিশেষ করে একজন মানুষের স্বার্থ যেখানে সংশ্লিষ্ট থাকে বা একজনের বেনিফিট যেখানে ইনভলভ থাকে, সেই জায়গাগুলো কিন্তু যদি আমরা একই প্রশ্ন করা হয়, একটি লিডিং কোশ্চেন করা হয়, তখন কিন্তু আমাদের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা প্রবণতা কাজ করে যে আমার বেনিফিট আছে কিনা, এই প্রশ্নটার সাথে আমার স্বার্থ জড়িত আছে কিনা। যদি দেখা যায় যে সেই প্রশ্নটার সাথে আমার ব্যক্তিগত স্বার্থ জড়িত আছে, তাহলে হয়তো স্বাভাবিকভাবে একটা ঝোঁক প্রবণতা থাকবে একজন মানুষ হিসাবে যে যেখানে আমার বেনিফিট বেশি সেদিকে
আমি ঝুঁকে যাব। কাজেই আমি একজন মানুষের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ফ্রি হওয়ার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, নিশ্চয়ই এটা হতে পারে, এবং এটা আমরা মনে করি যে বিপুল সংখ্যক মানুষ, যেটা আপনি বলছেন আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি এবং দারিদ্র সীমার নিচে আছে বহু মানুষ, তাদের অবশ্যই সরকারের একটা প্রণোদনা থাকা উচিত, একটা বিশেষ ব্যবস্থা থাকা উচিত, এবং আছেও সেটা বাংলাদেশে। সরকারি হসপিটালগুলোতে মাত্র 10 টাকা টিকিটে চিকিৎসা করা হয়, তো সেটা ফ্রি হলে আর 10 টাকা খুব বেশি পার্থক্য হওয়ার কথা নয়। কিন্তু আমরা যেটা বলছিলাম যে কোশ্চেনিয়ার নিয়ে কথা বলছিলাম, আপনি যে যেমনটা বলছিলেন যে আসলে প্রশ্নগুলো দেওয়া নেই সেভাবে, কিংবা ডেমোগ্রাফিক যে পিকচারটি আসার কথা ছিল, নারী পুরুষ কিংবা বয়সের যে বিষয়গুলো, তারতম্যগুলো, এগুলো হয়তো আরেকটু সুন্দরভাবে আসতে পারতো, এগুলো হয়তো অন্য কোথাও আছে, কিন্তু প্রতিবেদন আসলে এই জিনিসটি উল্লেখ করা হয়নি। ঠিকই বলেছেন আপনি, যে এটা উল্লেখ করা থাকলে হয়তো জরিপের যে ফাইন্ডিংসের স্ট্রেংথটা আমরা একটু শক্তভাবে বলতে পারতাম। তবে এটাও ঠিক যে জরিপের যে বিষয়গুলো আসলে উঠে এসেছে, আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন দেখবেন যে এখানে এমন কিছু পয়েন্টস আছে মানে স্বাস্থ্য সংস্কারের পার্সপেক্টিভ থেকে, যেগুলো হয়তো একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে বলি অথবা স্বাস্থ্যসেবার দীর্ঘদিন ধরে আছি সেই পার্সপেক্টিভ থেকে বলি যে আসলে প্রয়োজন ছিল। আমি যদি যেমন স্বাস্থ্য খাতের অর্থায়নের যে বিষয়টা, এখানে যে স্বাস্থ্য বিমার কথা চিন্তা করা হচ্ছে এখন, এবং এটার একটা মতামত নেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে মোর দেন 70% পিপল তারা আগ্রহী আসলে স্বাস্থ্য বিমা করতে। তো এই বিষয়গুলো এগুলো নেসেসারি আলোচনা, যেগুলো স্বাস্থ্য সংস্কারের প্রয়োজনে আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। অথবা এই যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনের কথা চিন্তা করেন, অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন আসলে শুধুমাত্র MBBS মানে রেজিস্টার্ড ডক্টর বা BDS ডক্টর যারা আছেন তাদের প্রেসক্রিপশনেই অ্যান্টিবায়োটিক নেওয়ার সুযোগ থাকবে বা বিক্রি করার সুযোগ থাকবে। এটা খুবই চমৎকার প্রস্তাবনা। এটা বরং আরও বোঝা যায় যে আসলে মানুষ এখন সাধারণ মানুষজনও স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন হচ্ছে। যদি সাধারণ মানুষের কাছে অধিকাংশ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে থাকে এই জরিপ, তাহলে কিন্তু এটাই বোঝা যায় তারা সচেতন হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে একটা প্রবলেম সেটা তারা আইডেন্টিফাই করতে পারছে। এবং তাদের পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি যদি আমি আমার সুবিধার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, এমন পয়েন্টসগুলোও এসেছে। আবার এমন কিছু পয়েন্টসও এসেছে যে সেগুলো হয়তো ওভারঅল আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের জন্য আসলে প্রয়োজন হবে। যেমন একটা প্রশ্ন হয়তো এরকমই ছিল যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা প্রদান করা হয় সেটা একটা পৃথক সিস্টেমের মধ্য দিয়ে হবে কিনা, হওয়া উচিত হবে কিনা। এটার অধিকাংশ উত্তর দেখা যাচ্ছে যে হ্যাঁ দিয়েছে। এখন হয়তো প্রশ্নটা এইভাবে প্রি লোডেড ছিল, আপনি যেটা বলছিলেন যে লিডিং কোয়েশ্চেন হয়তো ছিল, তো লিডিং কোয়েশ্চেন হলেও আমার মনে হয় যে এই জায়গাটা আমরা যদি যারা ইন্টেলেকচুয়ালস আছেন তারা যদি চিন্তা করেন অথবা স্পেশালিস্ট আছেন তাদের পার্সপেক্টিভ থেকে এই জায়গাটা আসলে ভাবার এখন দরকারও আছে, যদি আমরা বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থাগুলো আছে এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরো কথা বলবো। তো রিসার্চে আমরা কথা বলবো, রিসার্চ নিয়ে যে রিসার্চটাকে কিভাবে অ্যাড্রেস করা হলো। তার আগে আমি যেটি জানতে চাইবো যে উদ্দেশ্যে সংস্কার কমিশন গঠন করা হলো, অর্থাৎ স্বাস্থ্য খাতের গুরুতর কিছু সমস্যা তারা চিন্তা করছেন। তো আসলে কি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বা যারা অন্তর্বর্তীকালীন সরকার তারা কি এটাই চিন্তা করছেন যে স্বাস্থ্য খাত তো একটি বড় একটি জায়গা, এটা কিন্তু ছোট ছোট সেগমেন্টেও একটি অংশ নিয়ে হতে পারতো, যেমন প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে একটি সংস্কার কমিশন গঠিত হতে পারতো, কিংবা আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্য খাতে অর্থায়ন নিয়েও একটি সংস্কার কমিশন গঠিত হতে পারতো, কিংবা আস্থার সংকট চিকিৎসকদের ব্যাপারে, যে চিকিৎসকদের মান উন্নয়ন নিয়ে কি করা যেতে পারে, চিকিৎসা শিক্ষার এবং রিসার্চ মেথোডোলজি যেগুলো কথাগুলো বলা হলো, অর্থাৎ চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন, জ্ঞান এবং দক্ষতা উন্নয়ন নিয়েও আমরা স্পেশাল একটা প্রোগ্রাম করতে পারতাম। তাহলে এই যে একটি লার্জ স্কেলে পুরো স্বাস্থ্য খাত যেখানে পুরো জনগোষ্ঠী ইনভলভ, তাদেরকে নিয়েই স্বাস্থ্য খাতের কমিশনটি গঠন করা হলো। তাহলে আমার প্রশ্ন আপনার কাছে যে স্বাস্থ্য খাতে যে গুরুতর যে বিষয়গুলো ছিল, যে লুপহোলস ছিল, যে খাতগুলো ছিল, যে জায়গায় আমাদের অসঙ্গতি, স্বাস্থ্য কমিশনের রিপোর্টে এই অসঙ্গতিগুলোকে আসলে অ্যাড্রেস করা হয়েছে কিনা? এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। যদি রিপোর্টটা গো থ্রু করে থাকেন তাহলে দেখবেন যে ওখানে তারা আসলে 7টা স্তরে ভাগ করেছে স্বাস্থ্যর যে ব্যবস্থাটাকে, এবং আমি মনে করি যে আমরা যদি এমনিই চিন্তা করি যে স্বাস্থ্য ব্যবস্থার সাথে সম্পর্কিত স্তরগুলো কি কি, তার পার্সপেক্টিভ থেকে এই ভাবনাগুলোই আসবে, যে এই স্তরগুলোই আসবে। তো প্রথমেই যদি চিন্তা করি যে স্বাস্থ্য সেবা দেওয়ার জায়গাটা, স্বাস্থ্য সেবার জায়গাটা এবং হচ্ছে স্বাস্থ্যর অবকাঠামো, তো আপনি যে পয়েন্টসগুলো বলছেন যে পৃথক পৃথক কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে হতে পারতো, তারপর হচ্ছে শিক্ষা নিয়ে হতে পারতো, সেটা না করে সবগুলোকে একত্রেই কিন্তু করা হয়েছে আসলে স্বাস্থ্য সার্ভিস কমিশনটা, যেহেতু বিষয়গুলো আসলে রিলেটেড। তো তারা আসলে 7টা স্তরের মধ্য দিয়ে বাংলাদেশের
স্বাস্থ্যখাতের বিভিন্ন স্তরে যে প্রবলেম প্রত্যেকটাকেই কিন্তু আইডেন্টিফাই করেছেন এবং পাশাপাশি ওইটার আলোকেই সুপারিশগুলো রেখেছেন। আপনি যদি রিপোর্টে গিয়ে থাকেন, তারা যে স্বাস্থ্য কমিশন, যে সংস্কার কমিশন শুধুমাত্র যে পরামর্শ দিয়ে দিয়েছেন মানে উইদাউট ডুইং মানে প্রিলিমিনারি রিসার্চ, তা কিন্তু না। তারা ওই যে জনমত জরিপ যেমন করেছেন, অংশীজনদের সাথে যেমন মত বিনিময় করেছেন, আবার তারা সরাসরি অবজারভেশন করেছেন, সরাসরি ভিজিট করে গিয়ে পর্যবেক্ষণ করেছেন, ভিজিট করেছেন, এবং পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ডকুমেন্টস কালেক্ট করে ওগুলোও তারা 4টা পর্যায়ে রিসার্চ করেছেন বলেছেন যে প্রিভিয়াস যে কাজগুলো ছিল, ওয়ার্কআপ ছিল বিভিন্ন দেশের, সেগুলো কিন্তু এবং আন্তর্জাতিক যে ওয়ার্কআপ গুলো আছে স্বাস্থ্য খাত নিয়ে, সেগুলো তারা স্টাডি করেছেন, এটা তারা বলেছেন। তারা জনমত জরিপ করেছেন, তারা অংশীজনের মতামত নিয়েছেন, তারা 4টা স্টেজে আসলে এটাকে অ্যানালাইসিস করেছেন, ডাটা কালেকশন এবং অ্যানালাইসিস করেছেন বলা যায়, এবং তারা কিন্তু ওগুলো উপস্থাপন করেছেন। আপনি যদি দেখেন যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করা গেছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পার্সপেক্টিভ থেকে, তারা কিন্তু ওগুলো উপস্থাপন করেছেন। আমরা যদি পয়েন্ট বাই পয়েন্ট চিন্তা করি, যে 7টা পয়েন্টে যদি আপনি প্রথম হচ্ছে যে স্বাস্থ্য সেবা প্রদান করার যে বিষয়টা, স্বাস্থ্য সেবার বিষয়টা আপনি যদি খেয়াল করেন, দেখেন প্রাইমারি স্বাস্থ্য সেবা আমরা যে এত সাকসেসের কথা বলি, কিন্তু এটা কিন্তু গ্রামীণ লেভেলে। আপনি খেয়াল করেন যে আরবান লেভেলে প্রাইমারি স্বাস্থ্যসেবা আপনি কোথায় গ্রহণ করেন? আপনি নিজে যদি একজন রোগী হন তাহলে কিন্তু গ্রহণ করেন আলটিমেটলি টারশিয়ারি কেয়ার হসপিটালে। কিন্তু টারশিয়ারি কেয়ার হসপিটালে যেটা হয়, করতে গিয়ে যেটা হয়, যেটা একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। যে আবার এখানে আবার একটা জিনিস দেখেন, বাংলাদেশের এই যে শহরে যে প্রাইমারি স্বাস্থ্যসেবা দেওয়া হয়, ভ্যাকসিনগুলো দেওয়া হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশন আন্ডারে। তো আবার ওদিকে মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গ্রামীণ যে প্রাইমারি স্বাস্থ্যসেবা। তো এটার মধ্যে একটা ডিসজয়েন্টেড ব্যাপার আছে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে এসেছেন এখানে, যে বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে একটি বৈষম্য রয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে আরবান এবং ভিলেজ, অর্থাৎ গ্রামে এবং শহরে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি তারতম্য আছে বলে আমরা মনে করি। তো মোটা দাগে এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করেছে এই বর্তমান কমিশন? বর্তমান কমিশন কিন্তু চমৎকার একটা পরামর্শ দিয়েছে এই পার্সপেক্টিভ। তারা এই প্রবলেমটা প্রথমে তুলে ধরেছে এবং ডেফিনেটলি, এবং তারা জনমতের মধ্যেও এই ধরনের একটা পেয়েছে যে আরবান প্রাইমারি কেয়ার কিভাবে সেট আপ করা যায়। তাদের একটা সুন্দর পরামর্শ হচ্ছে যে এটা ওয়ার্ড ভিত্তিক করে করা, এবং ডেফিনেটলি যে তাদের ওয়াইডার যে একটা লার্জার যে পরামর্শ, সেই পরামর্শটা হচ্ছে যে একটা বাংলাদেশের স্বাস্থ্য কমিশন তৈরি করা এবং বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস নামে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করা। তো সেইটার আন্ডারে সমস্ত প্রাইমারি স্বাস্থ্য সেবাগুলোকে নিয়ে আসা। তখন আর এই যে মানে পারস্পরিক যে কনফ্লিক্টটা তৈরি হয়ে যায় স্বাস্থ্যসেবা দিতে গিয়ে, মিসম্যানেজমেন্টের যে ব্যবস্থাটা তৈরি হয়, সেটা আর তখন হবে না আর কি। এইটা হচ্ছে প্রাইমারি পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তাদের একটা চমৎকার আছে, মানে পরামর্শ আছে। শুধু তাই নয়, এখানে আমরা আরও কিছু জিনিস অ্যাড করতে পারি। যেমন একটা হচ্ছে যে প্রাইমারি স্বাস্থ্য সেবা আপনি বলছেন যে ফ্রি করে দেওয়ার বিষয়টা চলে আসছে। তো এখন পুরোপুরি ফ্রি করে দেওয়ার বিষয়টা না গিয়ে ওনারা মানে আমরা যদি অর্থায়নের জায়গাটা দেখি, তারা কিন্তু চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন। যেমন এখানে কমিউনিটি হেলথ ইন্স্যুরেন্স বলে একটা কথা আছে। কমিউনিটি হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে যে এটা অনেকটা এইভাবে কাজ করে যে যারা সামর্থ্যবান তারা একটু বেশি ফি দেবেন, আর যারা সামর্থ্য কম তারা পুরোপুরি ফ্রি চিকিৎসা নেবেন। যদি ব্যবস্থাটাকে এইভাবে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশে আপনি যেটা বলছিলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে অনেক গভীর। যেমন ডিজিটাল ডিভাইড বলে একটা শব্দ কিন্তু আমরা অনেক আগে শুনেছি। তো গ্রামাঞ্চলে যেটি হয়, যেটি বড় চ্যালেঞ্জ, যে আসলে চিকিৎসকদেরকে গ্রামে পাওয়া যায় না, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা রিমোট এরিয়াগুলোতে। যে চিকিৎসা ক্ষেত্রে যে পার্থক্যটা, স্বাস্থ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে পার্থক্যটা হয়, যে কোয়ালিফাইড চিকিৎসক গ্রামে কম, এবং দেখা যায় অবকাঠামোগত বিষয়গুলোও আছে। সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য কমিউনিটি ক্লিনিকের কনসেপ্টটাকে দাঁড়া করানো হয়েছিল। 6000 মানুষের জন্য একজন কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশে প্রায় 13,000-এর মতো কমিউনিটি ক্লিনিক আছে। আবার এর পাশাপাশি কিন্তু ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র আছে, তারপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জেলা পর্যায়ে হসপিটালগুলো রয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে একজন শহুরে মানুষ সরকারি ব্যবস্থাপনা যদি উনি অ্যাড্রেস নাও করতে পারেন, উনি কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন, টার্সিয়ারি লেভেলের হসপিটালগুলোতে চলে যাচ্ছেন। সেফর ঢাকায় যিনি থাকেন উনি কিন্তু ঢাকা মেডিকেলে চলে যেতে পারছেন বা সোহরাওয়ার্দী মেডিকেলে চলে যাচ্ছেন। তার পাশাপাশি সেখানে বিশেষায়িত হসপিটালগুলোও আছে। যিনি বিভাগীয় শহরে থাকছেন তিনিও কিন্তু কোনো না কোনো মেডিকেল কলেজের অ্যাডভান্টেজ পাচ্ছেন, অর্থাৎ সেই ফেসিলিটি তিনি নিতে পারছেন। সরাসরি সেখানে একটি 10 টাকা দিয়ে টিকিট কেটে আউট তিনি রোগী দেখাতে পারছেন, যদি সেটি আসলে অ্যাকচুয়ালি একটি টার্সিয়ারি লেভেলের হসপিটাল। এই সুযোগ তিনি পাচ্ছেন। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে দেখা যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের পদ সংখ্যাই শূন্য থাকছে। বলা হয় যে বিভিন্ন ক্ষেত্রে 30% থেকে 40% পর্যন্ত পদ শূন্য আছে। বাংলাদেশে 2 লক্ষের অধিক
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা 2 লক্ষের অধিক স্বাস্থ্যকর্মী আছে সরকার নিয়োগকৃত, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 50,000-এর অধিক পদশূন্য রয়েছে। আর সে শুধু ডাক্তার নয়, অন্যান্য যারা অ্যালাইড হেলথ সাপোর্ট ফোর্সেস রয়েছেন সেক্ষেত্রেও পদশূন্য রয়েছে। তো চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসার মানের ক্ষেত্রে যে ঘাটতি, আমরা তো মনে করি যে আসলে এই বিষয়টিও একটি বড় ভূমিকা পালন করে। তাহলে যে ডিজিটাল ডিভাইড কিংবা যে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে না শহরের সাথে গ্রামের, কিংবা আরও যদি আমরা জিওগ্রাফিক্যালি যাই, আমরা ডেমোগ্রাফিক্যালি যাই, যেমন নারী এবং পুরুষ চিকিৎসার ক্ষেত্রে বৈষম্যের কথা বলা হয়ে থাকে। তো এই জায়গাটায় বিশেষ করে গ্রামের নারী যারা রয়েছেন, প্রত্যন্ত নারী যারা রয়েছেন, তাহলে তাদেরকে মা এবং শিশু যে স্বাস্থ্যের যে বিষয়টি রয়েছে, এই জায়গাগুলো আমাদের স্বাস্থ্য কমিশন আসলে অ্যাড্রেস করেছে কিনা, কিংবা এখন যে বিদ্যমান যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে তার তুলনায় কমিশন প্রস্তাবিত যে স্বাস্থ্য ব্যবস্থা, তাতে কি আপনি মনে করেন যে এই অবস্থা থেকে উত্তরণ লাভ হবে বা সম্ভব হবে? আপনি অনেকগুলো পয়েন্ট আসলে বলেছেন। আমরা যদি মানে ওই পয়েন্টগুলো নিয়ে ওভারঅল একটা আলোচনা করি, যে প্রত্যেকটা পয়েন্টই আসলে স্বাস্থ্য সংস্থার কমিশনের রিপোর্টে অ্যাড্রেস করা হয়েছে, এবং কিভাবে অ্যাড্রেস করেছে এটা মানে তাদের যে কিছু পরামর্শ সেগুলো কিন্তু বেশ সুন্দর। সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার এর মধ্য দিয়ে আসলেই একটা পরিবর্তন আনা পসিবল বলে আমি মনে করি। তবে করা যাবে কিনা এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইস্যু, যেটা হয়তো শুরু করলে কাজ তখন হয়তো বোঝা যাবে। যেমন আমরা যদি চিন্তা করি যে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবার কথা বললেন, যেমন স্বাস্থ্য সংস্থার কমিশন বাংলাদেশের স্বাস্থ্য তথ্য নিয়ে একটা চমৎকার পরামর্শ দিয়েছে। সেই পরামর্শটা হচ্ছে যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাকে একটা সেন্ট্রাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমের মধ্যে নিয়ে আসা, একটা সেন্ট্রালি নিয়ন্ত্রিত ডিজিটাল সিস্টেমের মধ্যে নিয়ে আসা। যদি এটা করা সম্ভব হয় এবং যদি দেখা যাচ্ছে যে হেলথের মতো এই সার্ভিসগুলো চালু করা পসিবল হয়, তাহলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে সেবা দেওয়াটা আরও ত্বরান্বিত হবে এবং আরও সহজ হয়ে আসবে। এবং যেই প্রবলেমগুলো হয় প্রত্যন্ত অঞ্চলে, অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের টিকা ঠিকমতো দেওয়া যায় না, কারণ তাদের টিকার রিমাইন্ডার হয়তো দেওয়া হয় না, তারা ভুলে যান। তাদের আবার একটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি ইস্যু, ট্রান্সপোর্টের ইস্যু। ট্রান্সপোর্টের ইস্যুটা অবশ্যই একটা ডিফারেন্ট ব্যাপার, কিন্তু যদি ট্রান্সপোর্টের ইস্যুটাকে মাথায় রেখে আমি ডিজিটাল যে সার্ভিস প্রভিশন এটা যদি চালু করতে পারি, তাহলেও কিন্তু অনেকটাই তাদের প্রবলেমগুলোকে সলভ করার একটা সুযোগ পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে স্বাস্থ্য কর্মী যারা বা স্বাস্থ্য কর্মকর্তা যারা আছেন বিশেষ করে সরকারি সিস্টেমের মধ্যে, তারা কিন্তু গ্রামে যেতে চান না। এটা আপনি মানে একটা ভালো পয়েন্ট নিয়ে এসছেন, যেটা প্রায়ই আমাদের আলোচনার মধ্যে চলে আসে। বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা গ্রহীতা তাদের মধ্যে এই অভিযোগটা কমনলি দেখা যায় যে গ্রামে, এবং স্বাস্থ্য সংস্থার কমিশন তারা গবেষণা করে দেখেছেন যে আসলেই গ্রামীণ এরিয়াগুলোতে প্রায় 40% ডেফিসিট আছে, মানে তাদের পদশূন্য থাকছে। সো কেন হচ্ছে? তার মানে এখানে চিকিৎসকদের যে ডিমান্ড, চিকিৎসকদের যে সিকিউরিটি ডিমান্ড আমরা খেয়াল করেছি যে এই জায়গায় কিন্তু ইমিডিয়েটলি এই পদগুলো শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য রিকমেন্ডেশন করা হয়েছে স্বাস্থ্য কমিশন থেকে। কাজেই সরকার যদি ইন্টারিম গভর্নমেন্ট যেটি অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে যারা আছেন, তারা যদি এই জায়গায় উদ্যোগ নেয়, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এই বিষয়ে উদ্যোগ নেয়, অর্থাৎ শূন্য পদে যদি নিয়োগ দান করে, তাহলে হয়তো আমরা আশা করছি যে গ্রামীণ এলাকায় যারা রয়েছেন, নারী পুরুষ যারা আছেন, শিশুরা যারা রয়েছেন, তারা হয়তো একটি উন্নত মানের চিকিৎসা সেবা পেতে পারে। আমরা জানি যে বর্তমান আমাদের কাছে নিউজ আছে, যে সংবাদ আছে এরকম যে প্রায় 7,000-এর মতো সুপার নিউমারির প্রমোশন দেওয়া হবে। বিপুল সংখ্যক চিকিৎসক, তরুণ চিকিৎসক হতাশা এবং বিষণ্ণতায় ভুগছেন যথাসময় প্রমোশন না পাওয়ার কারণে। পেশাগত জীবনে তারা অনেকখানি পিছিয়ে গেছেন এবং রিসার্চের ক্ষেত্রে বা তাদের প্রফেশনাল লাইফে ক্যারিয়ার ক্ষেত্রে তাদের যেভাবে অগ্রগতি হওয়ার কথা ছিল সেই জায়গাটি তারা আসলে মুখ দেখেননি, আশার আলো দেখেননি। কিন্তু যদি এটি সম্ভব হয়, যদি যে 7,000 চিকিৎসককে সুপার নিউমারি প্রমোশন দেওয়ার কথাটি রয়েছে এটি যদি বাস্তবায়িত হয়, তাহলে হয়তো বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে যে সংকটটি রয়েছে, পদোন্নতির যে জটিলতা, এটি হয়তো কিছু অংশে আশা করা যায় সমাধান হবে। আব্দুল্লাহ সাঈদ ভাই, আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। আপনি একজন রিসার্চার, একজন গবেষক, স্বাস্থ্য বিষয়ক গবেষক। তো এই জায়গাটায় আমাদের স্বাস্থ্য কমিশনের যে প্রতিবেদন, এই জায়গায় রিসার্চের জন্য কি সুযোগ রাখা হচ্ছে? হ্যাঁ, এটা মানে রিসার্চের জন্যও স্বাস্থ্য সংস্কার কমিশন কিন্তু কথা বলেছেন এবং তারা চমৎকার পরামর্শ করে দিয়েছেন। যেমন তারা একটা নতুন আইন, তারা কিন্তু বেশ কয়েকটা নতুন আইনের কথা বলেছেন যে এটা প্রণয়ন করা দরকার। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইন, এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আছে, আপনি অলরেডি জানেন যে
এটা আছে, মহাখালীতে এটা অবস্থান, এবং এটা বিভিন্ন সময় রিসার্চ ফান্ডিং করে থাকে। কিন্তু এটাকে আরেকটু সুসংবদ্ধ করা এবং এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে দেশি বিদেশি বড় ধরনের ফান্ড এনে আমরা যেন বাংলাদেশে সায়েন্টিফিক ওয়েতে রিসার্চ করতে পারি, সেটার পার্সপেক্টিভ থেকে এই আইনটা খুব কার্যকর হবে। শুধু তাই না, বাংলাদেশের বাজেট থেকে একটা নির্দিষ্ট অংশ, বিশেষ করে চিকিৎসা বাজেট যেটা হবে সেটা থেকে অন্তত ৫% যেন সে এই রিসার্চের পাশে থাকে। আপনি জানেন যে এই যে নতুন যে প্রতিবেদন যেটি আসলো সেখানে কিন্তু বলা হয়েছে যে জাতীয় বাজেটের 15%, জাতীয় আয়ের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখার জন্য। আবার একই সাথে কিন্তু এই কথাটিও বলা হয়েছে যে বাজেটের কমপক্ষে 1% রিসার্চের জন্য গবেষণায় বরাদ্দ রাখতে হবে। তো আসলে কি আপনি মনে করেন যেটি আসলে বাংলাদেশের বাস্তবতায় বাস্তবায়নযোগ্য? আমি মনে করি বাস্তবায়নযোগ্য। আমরা যদি চিন্তা করে দেখি যে শুধু 15% বাজেটের ওভারঅল কথা বলছেন, কিন্তু ওভারঅল আয়ের যদি চিন্তা করা হয়, আয়ের 5% রাখার কথা বলা হচ্ছে। এমনকি বলা আছে যে যদি একটা আইন করা যায় যে 5% রাখতেই হবে স্বাস্থ্য খাতে, তাহলে আসলেই স্বাস্থ্য খাতের মানে যদি বাজেট বাড়ানো যায়, স্বাস্থ্য খাতে যে পরিমাণ দরকার, অর্থায়ন দরকার, সেটার কিছুটা হলো পূরণ হবে। এবং সেই 5%-এর মধ্য থেকেও যদি 1% রিসার্চ রাখা যায়, সেটা পরিমাণটা কিন্তু ওভারঅল বাজেট চিন্তা করলে অনেক বেড়ে যাবে। এবং যদি বাংলাদেশের রিসার্চ বেসড কাজগুলো, ডিসিশন মেকিং যদি যাওয়া যায়, সেটার পার্সপেক্টিভ থেকে উৎসাহিত করা যায়, তাহলে বাংলাদেশের নিজস্ব মেডিকেল সিস্টেমটাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ডেভেলপ হতে থাকবে। তো এবং সেই ক্ষেত্রে হচ্ছে যেটা হয়তো করতে হবে যে উৎসাহিত করা রিসার্চকে, পাশাপাশি শুধুমাত্র বাজেট বরাদ্দ রাখা না, উৎসাহিত করা। তাহলে যেটা হবে যে মানুষ আরও বেশি উৎসাহিত হলে তখন ডিমান্ড বাইট তৈরি হবে, এবং তখন ওই 1% বরাদ্দ রাখার বিষয়টাতে সরকার নেসেসিটি ফিল করবে, এবং আমি মনে করি যেটা রাখা সম্ভব হবে। আচ্ছা, অনেকক্ষণ আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে। তো আমি সর্বশেষ প্রশ্নে চলে আসি। আমরা যেটি এই যে এখানে অনেক লম্বা একটি প্রতিবেদন এবং পড়তে বেশ সময় লাগে আসলে। তো কিন্তু কেউ কেউ বলতে চান যে এই সংস্কার প্রতিবেদনটি আসলে গতানুগতিক, সেখানে নতুন কিছু নেই, এখানে এমন কিছু নেই যেটি আসলে আগে আলোচনা হয়নি, কিংবা এখানে এমন কোনো সমাধানের কথাও আসেনি যেটি আসলে নতুন কোনো আইডিয়া এখানে প্রমোট করা হয়নি বা এখানে উত্থাপন করা হয়নি। তো আপনার যে দীর্ঘদিন যে অভিজ্ঞতা স্বাস্থ্য গবেষণায়, তো আপনার কাছে কি মনে হয় যে এখানে কি নতুন কিছু আছে, বিপ্লবাত্মক, যে ছাত্র জনতার যে প্রত্যাশা, গণবিপ্লব যেটি হলো, ছাত্র জনতার বিপ্লব যেটি 5ই আগস্ট বা 36শে জুলাই, তার যে প্রত্যাশা, এই প্রত্যাশাকে কি আমাদের প্রতিবেদন ধারণ করে, কিংবা এখানে আর কি থাকতে পারতো যেটি আমাদের এই প্রত্যাশাকে পূরণ করতে পারে? এমনি আমি যদি প্রত্যাশার কথা চিন্তা করি, আপনি যেটা বললেন যে ছাত্র জনতার যে প্রত্যাশা, এটা এই রিপোর্টে পুরোপুরি আসেনি বা একই ধরনের কথা পুনরাবৃত্তি হয়েছে, এটা হয়তো যারা দীর্ঘদিন এগুলো নিয়ে কথা চিন্তা করছেন তারা হয়তো বলে থাকবেন। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এই বিষয়গুলো আসলেই নতুনভাবে অ্যাটলিস্ট একত্রিত করা হয়েছে, একটা ডকুমেন্টেড উপায় উপস্থাপন করা হয়েছে। এই জিনিসটা তো আগে কখনো করা হয়নি। সো একেবারেই নতুন কিছু না, এটা বলার কোনো সুযোগ নেই, কারণ আগে তো এই জিনিসগুলোকে একত্রিত করা হচ্ছিল না, হয়তো সবাই বিচ্ছিন্নভাবে বলছিলেন, কিন্তু কেউ তো একত্রিত করেননি। তারপরও আপনি যদি রিপোর্টটা পড়েন, তাহলে কোনো পয়েন্ট আসলে এমন নেই যে তারা অ্যাড্রেস করেননি, সব পয়েন্টই কম বেশি অ্যাড্রেস করেছেন। আমার কাছে মনে হচ্ছে 2-1টা পয়েন্ট বাদে, যেমন হয়তো বাংলাদেশ থেকে যে অনেক ডক্টররা চলে যাচ্ছেন, এই চলে যাওয়ার হিসেব নিকেশটা হয়তো সুন্দরভাবে নেই। এটা নিয়ে একটা রিপোর্ট, এটার একটা কমিশন আলাদা হতে পারে, বা এটা নিয়ে আলাদা একটা সংস্থা হতে পারে, যারা চলে যাচ্ছেন, যারা বিদেশি মেধাবীদেরকে দেশে ধরে রাখার একটা ব্যাপার থাকতে পারে। এবং মেধাবীদের ধরে রাখার জন্য বা মেধাবীদেরকে নিয়ে আসার জন্য কিন্তু প্রস্তাবনা আছে যে তাদের কাছে হচ্ছে আমন্ত্রণ রাখা যে চলে আসুন, এবং সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু একটা পরামর্শ দেওয়া আছে যে তাদেরকে কি ধরনের প্রণোদনা দিলে তারা আসতে পারবে। তো এই বিষয়গুলো কিন্তু আছে, যে একেবারেই নতুনত্ব নেই আমি বলবো না। এবং আমরা যদি চিন্তা করি যে বর্তমানে এই যে এআই আসছে, মেশিন লার্নিং, এই নতুন কিছু চমকপ্রদ টার্ম আমরা খুব শুনে থাকি, এগুলোও কিন্তু ওই অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে। যখন স্বাস্থ্য তথ্য সম্পর্কিত পরামর্শগুলো দেওয়া হচ্ছে, তখন এর মধ্যে কিন্তু এই বিষয়গুলোও নিয়ে আসা হয়েছে, যে এআইকে ইনকর্পোরেট করে নিয়ে তারপরে প্রেডিকশন করা যে আমাদের ভবিষ্যতে কি পরিমাণ স্বাস্থ্য সেবার কর্মী লাগবে, কি পরিমাণ অর্থায়ন এখানে করতে হবে, কি ধরনের অবকাঠামো বৃদ্ধি করতে হবে, এই বিষয়গুলো, এই যে নতুন আইডিয়া চিন্তা, এগুলোকে কিন্তু লিপিবদ্ধ
সীমাবদ্ধ অন্তত করা হয়েছে। হয়তো মানে অ্যাজ এ পার্সন আপনি যদি সব বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড হন, আপনার কাছে মনে হবে না নতুন কিছু, কিন্তু অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনি যদি আইসোলেটেডভাবে বিভিন্ন পয়েন্ট নিয়ে চিন্তা করেন, সবগুলো কিন্তু একত্রভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা হয়তো সবার কাছে একসাথে মাথায় থাকার কথা। অর্থাৎ আমরা মোটা দাগে এটা বলতে পারি যে ছাত্র জনতার বিপ্লব হয়েছিল বলে একটি নতুন স্বাস্থ্য কমিশন গঠিত হলো, যেটি আসলে স্বাধীনতার 50 বছরে কিন্তু সেভাবে কোনো আমরা স্বাস্থ্য কমিশন পাই না, এটা পাওয়া যায় না। আবার তারা বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করেছেন, কিছু প্রবলেমকে তারা আইডেন্টিফাই করেছেন, কিছু বাংলাদেশের পার্সপেক্টিভে বাস্তবায়নযোগ্য বেশ কিছু সমাধান তারা দিয়েছেন। এর মধ্যে কিছু হয়তো একটু স্বল্প মেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শুধু ইন্টারিম গভর্নমেন্টই নয়, যারা পরবর্তীতে রাজনৈতিক সরকার আসবে তাদেরও আসলে সাপোর্ট প্রয়োজন হবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমাদের কাছে মোটা দাগে মনে হয়েছে যে স্বাস্থ্য কমিশনে যারা ছিলেন তারা আসলে জনদরদী, তারা আসলে মানুষের জনগণের কল্যাণ চান এবং তারা আসলে চেষ্টা করেছেন যে একটি ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যেটি আসলে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। জি, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? দর্শকদের উদ্দেশ্যে আমার আমার মানে যেটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে স্বাস্থ্য সম্পর্কে আপনারা নিজেরা সচেতন হন এবং আপনারা পরামর্শ দেয়া থেকে কখনো নিজেদেরকে বিরত রাখবেন না। স্বাস্থ্য সংস্থার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেটা বাস্তবায়ন কবে হওয়া শুরু করবে আমরা জানি না, এবং হয়তো তাদের যে টেন্টেটিভ সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে হয়তো সম্ভবও হবে না। কিন্তু যদি আপনারা ছাত্র জনতা যেই চিন্তাভাবনা থেকে এই বিপ্লবটা হয়েছে, যে তাদের আকাঙ্ক্ষা, তাদের দাবি দেওয়া ঠিকমতো মানা হচ্ছিল না বা বৈষম্য হচ্ছিল, তো সেই বৈষম্যটা যেন না ফিরে আসে সেটা তখনই সম্ভব যখন হচ্ছে আপনারা প্রশ্ন করবেন এবং আপনারা জবাবদিহিতা আশা করবেন। তো সেই প্রশ্ন করা কখনো থামাবেন না এবং নিজেরা প্রশ্ন করবেন, নিজেরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছ থেকে আশা করছি। তাহলে ডাক্তার মাহমুদ আবদুল্লাহ সাঈদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং স্বাস্থ্য কমিশন নিয়ে আপনাদের যে প্রতিবেদন সে সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনসাইট, বেশ কিছু বিষয় দৃষ্টি আকর্ষণ করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম স্বাস্থ্য খাতের সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেটি নিয়ে, সেটি আমাদের প্রত্যাশাকে পূরণ করে কিনা, বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে পূরণ করে কিনা, সেটি বাস্তবায়নযোগ্য কিনা। তো এই উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।